হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট, এলিভেটর ইনস্টিটিউটেরই স্টুডেন্ট অর্কপ্রভ রয়কে পেয়ে গেছি। আহ, ও আমাদের এলিভেটরের জেকা ব্যাচের স্টুডেন্ট ছিল, 2023 জেকার আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট। অর্কপ্রভ, তোমাকে আমি আমাদের চ্যানেলে, আমাদের ইনস্টিটিউটের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ আর স্যার। তোমার জেকা 2023-এ কত র্যাঙ্ক হয়েছে তুমি একটু আমাদের বলো। Hello, myself Orko Prabhu Rai from Raiganj, and আমি এলিভেটর ইনস্টিটিউশনে কোচিং নিয়েছিলাম জেকা 2023 এর জন্য। তো সেই অনুযায়ী আমার জেকা র্যাঙ্ক এসেছে হচ্ছে হলো গিয়ে 204। মানে জিএমআর র্যাঙ্ক, যেটা তোমার জেনারেল। হ্যাঁ, যেটা হচ্ছে আমার জেনারেল মেরিট র্যাঙ্ক, সেটা হচ্ছে আমার আচ্ছা এসেছে 204। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো? হ্যাঁ, এবার র্যাঙ্ক পাওয়ার পর আমি কল্যাণী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, অ্যান্ড সেটা কাউন্সিলিং এর ফার্স্ট কাউন্সিলিং এ আমার সেটা আচ্ছা আচ্ছা জয়েনিং হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট কাউন্সিলিং এ তুমি পেয়ে গেছো। হুম। তোমার কল্যাণী ইউনিভার্সিটিতে নামার আগে থেকেই একটা, আমার যতদূর মনে হয় একটা টার্গেট ছিল, একটা মানে ইচ্ছা হ্যাঁ। ছিল। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার এমনি গ্র্যাজুয়েশনের ব্যাকগ্রাউন্ডটা কি আছে? গ্র্যাজুয়েশনে আমি বিসিএ করেছি আচ্ছা 2019-এ। আম, সেটা আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকেই করেছি। আমি আচ্ছা 2019 আচ্ছা ব্যাচে। আচ্ছা, এবারে যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে, আহ, তুমি যে বিসিএ করেছো, আমাদের অনেকে বিসিএ স্টুডেন্টও ছিল 2023 ব্যাচে। ম্যাকআউট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট ছিল। এবার তুমি, আমাদের প্রায়, তোমার এমনি ডিউরেশনটা মনে আছে? তুমি, আমার যতদূর মনে হয় প্রায় 9-10 মাস মতো তোমার কিন্তু আমাদের ধরতে গেলে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 বছর তুমি টিউশনটা নিয়েছো, মানে হ্যাঁ, আমার টিল এক্সাম ডিউরেশনটা স্টার্ট। মনে আছে। হ্যাঁ, ডেট ডিউরেশনটা প্রায় এক ডেটটাও বছরই হবে। মনে আছে। এই না, 1 মাস না, আমি হচ্ছে নিয়েছিলাম 1 বছর। মোটামুটি নিয়ার অ্যাবাউট 11 মান্থস, কারণ কি হ্যাঁ, আমাদের ওই 1 বছরের এক্সামটা হচ্ছিল। কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, এক্সামটা হচ্ছে এইটাতে, এই যে ছিল। এই যে লং টাইমটা তুমি নিয়েছো, হ্যাঁ, এইটাতে তোমার মানে তুমি কতটা স্যাটিসফাই হয়েছিলে মানে পরীক্ষাটা দেওয়ার আগে? মানে হ্যাঁ, টিউশনটা যে এতদিন ধরে তুমি নিয়েছো, হুম। এটাতে নিশ্চয়ই তোমার একটা ভীতি কাজ করছিল হয়তো প্রথম দিকে, কিন্তু 11 মাস পরে তোমার মানে মেন্টাল সিচুয়েশনটা কিরকম ছিল? কারণ এটা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, নেগেটিভ মার্কিং এর একটা ভীতি কাজ করে সবার মধ্যে। হ্যাঁ, তো এই বিষয়ে যদি আমি বলতে চাই, তো আমার মানে থ্রু আউট দ্য ইয়ার, মানে কোচিং নেওয়ার সাথে সাথে মানে আমার কনফিডেন্সটা বেড়েছিল, কারণ কি আমি টপিকস গুলো কভার করছিলাম, এন্ড তার সাথে সাথে টপিকস গুলো ক্লিয়ারও হচ্ছিলাম। আর আচ্ছা। আর কনফিডেন্সটা এই জন্য বেড়েছিল, কারণ কি হলো গিয়ে বিসিএ যখন আমি করেছিলাম তখন আমাদের ব্যাচটা মানে কমপ্লিটলি করোনার ব্যাচ ছিল। হুম তো হুম আমরা ওই মানে মানে প্রপারলি যেটা ইউনিভার্সিটিতে গিয়ে বা কলেজে গিয়ে যেটা ক্লাসের মধ্যে শেখা হয় সেটা আমরা শিখতে পারিনি। হুম তো এইবার যে মানে জেকার যে ইয়েটা চেঞ্জ হয়েছে, সিলেবাসটা চেঞ্জ হয়েছে, আগে ম্যাথ ছিল, তো তারপর এখন থেকে যে ফুললি একদম যে কম্পিউটারের সিলেবাস ঢুকিয়ে দিয়েছে। হুম হুম। তো সেখানে আমি দেখেছিলাম অলমোস্ট 80% আমাদের মানে বিসিএ সিলেবাসটাই ছিল। হ্যাঁ, তো ইউজি একদিক লেভেল থেকে সিলেবাস পুরো। হ্যাঁ, বিসিএস এক্স্যাক্টলি। সিলেবাসটাই আছে। হ্যাঁ, তো ওই জন্য আমার একদিক থেকে এটা একটা অ্যাডভান্টেজ হয়েছে যে আমি যেগুলো বিসিএ তে ঠিকঠাক করে করতে পারিনি সেইটা আমি 1 বছরের মধ্যে অনেকটা কভার করে ফেলেছিলাম। হুম। যার কারণেই আমার মানে কনফিডেন্সটা অনেকটা বেড়ে গিয়েছিল যে আমি এক্সামটা ঠিকঠাক করে অ্যাটেম্প্ট করতে পারবো। মানে আচ্ছা যতটা আমার এক্সপেকটেশন থাকবে আমি সেই আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি অ্যাটেম্প্ট করতে পারবো, যার জন্য আই ওয়াজ ফেয়ারলি কনফিডেন্ট থ্রু আচ্ছা। আউট দ্য কোচিং। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে যখন তুমি আমাদের এখানে জয়েন করোনি, মানে তুমি হয়তো একটা প্রিপারেশন নিচ্ছ, তখন মানে জেকার প্রিপারেশনটা তোমার কি মনে হচ্ছিল? যে মানে ধরো তুমি আমাদের ইনফরমেশনটাও হয়তো তুমি পাওনি, এলিভেটর ইনস্টিটিউট সম্বন্ধে তুমি একটা সময় তো নিশ্চয়ই জানতে না, পরে হয়তো জানতে পেরেছো, কিন্তু সেই সময় তোমার কি মনে হচ্ছিল যে মানে একা একা মানে জেকার যে লেভেলটা, মানে কম্পিটিটিভ এক্সাম, সেখানে কি লেভেলের কোয়েশ্চেন আসতে পারে? কেননা বিসিএ তে যে টপিকগুলো আছে সেই টপিকের উপর আমাদের গেট গেট লেভেলেরও কোয়েশ্চেন আছে, কিন্তু আমাকে কতটা জেকার জন্য পড়তে হবে, জেকার জন্য কতটুকু এফর্ট দিতে হবে, আমি কি বেশি পড়ে ফেলবো? বেশি পড়ে ফেললেও তো আবার একটা সময় লস হবে। তা এইটা কি তোমার মধ্যে কাজ করছিল বিফোর এন্টার ইনটু দ্য টিউশন ফিল্ড, টিউশনে জয়েন করার আগে যে সিচুয়েশনটা ছিল? আম, না, এটা আমার মধ্যে কাজ করেনি টু বি অনেস্ট, কারণ কি প্রথমত আমি শিওর ছিলাম না যে আমি জেগা দিব কিনা।
কারণ কি, ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার পর অনেকেরই অনেক ধরনের বিভিন্ন ধারণা থাকে আর কি, একটা হচ্ছে কে কি হুম করবে। তো আমারও সেম হচ্ছিল, বাট পরে আমি ভাবলাম যে হায়ার হায়ার স্টাডিজ এর জন্য যাব, মানে মাস্টার ডিগ্রির জন্য যাব। তারপর গিয়ে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমাকে এরকম ধরনের একটা এক্সাম দিতে হবে। এটার জন্য একা হয়তো আমি প্রপারলি প্রিপারেশন নিতে পারবো না, যেহেতু আমি বললাম যে আমার মানে কমপ্লিটলি করোনা ব্যাচটা ছিলাম আমি। হুম তো যার জন্য আমার মানে বিসিএটাই আমার মানে ঠিকঠাক খুব একটা মানে ব্রাশ আপ হয়নি। হুম হুম। তো যার কেননা জন্য হ্যাঁ, ওটা ওটা একদম ফ্যাক্ট, এটা অনেকেরই অসুবিধা হয়েছিল। হ্যাঁ, তো যার জন্য আমাকে মানে একটা মানে টিউশনের সাহায্য নিতে হয়েছিল। And সেখান থেকে আমি আর কি স্যার আপনার এই ইনস্টিটিউশনটা, কোচিং সেন্টারটার ব্যাপারে জেনেছি। অ্যান্ড এইভাবেই আমি আর কি ডিসাইড করলাম যে হ্যাঁ, আমাকে একটা প্রিপারেশন নিতে হবে, সলিড প্রিপারেশন নিতে হবে, অ্যান্ড সেই হিসাবে আমাকে অ্যাটেম্প্ট করতে হবে এক্সামটা। তো আচ্ছা, যার এবার একটু জন্যই আমার মানে তুমি কিভাবে এক্সামের প্রিপেয়ার। হ্যাঁ, টিউশনে ঢোকার আগে আমার মানে এরকম কিছু প্রিপারেশন মাথায় ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আহ, হ্যাঁ। তখন আমি ভাবলাম যে আমাকে এমসিএ এর জন্য আগে সবার প্রথমে জেকা দিতে হবে, জেকা ক্লিয়ার করতে হবে, তখনই আমি ভাবলাম এভাবে জিনিসগুলো যে হ্যাঁ, হ্যাঁ। আমাকে তাহলে একটা প্রিপারেশন আলাদা করে নিতে হবে। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মানে গভর্নমেন্ট গভর্নমেন্টের আন্ডারে পাওয়াটা এটা ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট, এটা সত্যি একটা ভালো মানে অ্যাচিভমেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রাইভেটের যদি মানে র্যাঙ্ক যাদের পিছিয়ে যাবে তাদের তো প্রাইভেটেই ভর্তি হতে হবে। তো হ্যাঁ। তোমার যে এই যে গভর্নমেন্টে যে তোমার অ্যাডমিশনটা হলো, তোমার এমসিএ তে এখন প্রাইভেট কলেজের যা হাই রেট, সেইটা থেকে হুম। কিন্তু তুমি এক্সেমটেড, মানে তোমার কিন্তু সেই বার্ডেনটা কিন্তু রইলো না তোমাকে, হয়তো কোনো, আমি আশা করি তোমাকে কোনো মতো লোনও করতে হচ্ছে না, কারণ তোমার তো প্রায় গভর্নমেন্টের আন্ডারেই তুমি পড়ছো। হ্যাঁ। তা এটা কিন্তু তোমার দিক থেকে একটা খুব সুবিধা হয়েছে, মানে একটা মানে প্রাইভেট ইনস্টিটিউশন হলে একটা কি হবে, তার একটা ফাইন্যান্স দেওয়ার দিকটাও তাকে ভাবতে হবে। তো হুম। হুম। এবার একটা জিনিস যে জানার আছে সেটা হচ্ছে যে আহ, তুমি যখন মানে প্রিপারেশন নিচ্ছিলে, আমাদের যে পড়ানোর যে মোড, অনলাইন মোড, এবং হুম। আমাদের যে পড়ানোর যে টেকনিক, এটাতে মানে কম্পিটিটিভ এক্সামের জন্য, এটা আমি আগেও বলেছিলাম ক্লাসে ফাঁকে ফাঁকেও, আমি অনেক সময় এটা বলতাম যে সেমেস্টার পড়ানোর একরকম টেকনিক আছে আমাদের, আবার কম্পিটিটিভ এক্সাম পড়ানোর জন্য একটা আলাদা টেকনিক আছে। তো এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে মানে জেকার জন্য যে সিলেবাস বা যে চ্যাপ্টার গুলো মানে যে টপিক গুলো আমরা পড়েছি, এটাতে তোমার মানে সাবজেক্টিভ নলেজটা কি তৈরি হয়েছিল? কেননা তুমি যেহেতু এখন এমসিএ করছো, এমসিএ তে দেখবে আবার ডেটা স্ট্রাকচার আছে, আবার ধরো পরবর্তীকালে ডিবিএমএস ও থাকবে। তো হ্যাঁ। জেকার যে প্রিপারেশনটা যারা মনে করছে ক্যাজুয়াল ভাবে নিলেই একটা র্যাঙ্ক মানে যা হোক করলেই হয়ে যাবে, কিন্তু সেইটা না করে যারা তোমার মতন এরকম মানে একটা কনভেনশনাল টিউশন গাইডেন্স নিয়েছো, যাতে করে কনসেপ্টটা বিল্ড আপ হয়েছে, এটাতে দুটো অ্যাডভান্টেজ হয়েছে। একটা হচ্ছে তোমার জেকার র্যাঙ্কটাও কম এসছে, এবং তোমার পরবর্তীকালে এমসিএ তেও এটা হেল্প হবে। তো এইটা তোমার কি মনে হয়, এটাতে তোমার কতটা অ্যাডভান্টেজ হচ্ছে? স্যার, এটাতে আমি অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছি, যেহেতু আম, এটা কিভাবে বলবো, হ্যাঁ, কারণ কি আপনি একটা কথা বললেন যে যারা যারা হচ্ছে আমি জাস্ট ক্যাজুয়ালি প্রিপারেশন নিয়ে জাস্ট একটা এক্সামে বসবে, একটা জাস্ট একটা হুম নাম্বার পাওয়ার জন্য, যেটা কিনা আমাদের র্যাঙ্ক ডিফাইন করবে। তো তার থেকে বড় কথা, আমি এখন যা এমসিএ তে যেটা ফেস করছি সিলেবাস অনুযায়ী, হুম হুম তো সেটা থেকে আমি যা বুঝলাম যে হ্যাঁ, আমাদের বিসিএ আর এমসিএ এর মধ্যে মাঝখানে যে ইন্টারমিডিয়েট যে কাজে আছে সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ কি, বিসিএ তে যেগুলো আমরা শিখেছি সেগুলোই অনেকটা ক্যারি ওভার হচ্ছে হলো গিয়ে এমসিএ তে। হুম আর যার জন্য জেকাতে আমরা যেগুলো প্রিপেয়ার করেছিলাম সেগুলো মানে আমাদের ইকুয়ালি হেল্পফুল হবে, যদি আমরা সেটা মানে ভালো করে যদি প্রিপেয়ার করি ফর এমসিএ, ঠিক আছে। হুম যেটা আমি বলতে চাইছি হলো গিয়ে যে আম, আপনি যেরকম একটা এক্সাম্পল দিলেন যে আমাদের এখন ডেটা স্ট্রাকচারও আছে, ডিবিএমএস ও থাকবে পরবর্তীতে। তো হ্যাঁ, এগুলো আমাদের জেকাতেও ছিল অ্যান্ড বিসিএ তেও ছিল। তো আমি যেটা বলতে চাই যে জেকাতে আমরা যেগুলো ভালো মতো করে যে শিখেছি বা একটা গাইডেন্স যে পেয়েছি এটা, তো সেটা আমাদেরকে মানে হেল্প করছে, আমি এটা বলতে পারি। কারণ কি, আপাতত আমাদের যেগুলো সিলেবাসে আছে সেগুলো আমরা অলরেডি জেগাতে কিছুটা কভার করে এসেছি। হুম। হুম আমি পার্সোনালি আমার বিসিএ টা ধরছি না, কারণ কি আমি বিসিএ তে সেরকম কিছু শিখতে হুম পারিনি, এটা আমার ফল্ট। বাট জেগাতে যতটা শিখেছি এখন সেটা আমার এমসিএ তে হেল্প করছে। এন্ড এটা শুধু মানে আহ, এই কি জানি বলে, এই ক্যাজুয়াল প্রিপারেশন বা আরেকটা যেটা আপনি বললেন যে একটা গাইডেন্স নিয়ে প্রিপারেশনটা, এটা জাস্ট শুধু আমি বলবো যে এটা জেকাতে র্যাঙ্ক করার জন্যই নয়, এটা ফিউচার যারা আছে এমসিএ
বিশেষ করে যাদের হচ্ছে মেনলি এমসিএ তে টার্গেট, যেরকম আমার যেরকম এমসিএ তে টার্গেট হুম। ছিল, তো তাদের জন্য আমি বলবো গাইডেন্স নিয়ে উম, কোনো কারো যে কারো কাছে যে হচ্ছে যে কার জন্য একটা প্রপার গাইডেন্স দিতে পারবে থ্রু আউট দ্য মানে হোল সিলেবাস, তো আমি বলবো সেটাই হচ্ছে করাটা বেটার। কারণ কি ক্যাজুয়ালি যদি কেউ প্রিপেয়ার করে যায়, তাকে হচ্ছে এমসিএ তে অনেকটা মানে উম, কি বলবো, অসুবিধা ফেস করতেই হবে। কারণ কি এখন সেখানে আর ওই মানে সিম্পল জিনিসগুলো নেই, এখানে হচ্ছে খুবই অ্যাডভান্সড লেভেল হ্যাঁ, আছে। সিলেবাসটা অ্যাডভান্স, হ্যাঁ। হ্যাঁ, সিলেবাসটা অ্যাডভান্স, যেরকম কিনা আমাদের আম, কি বলবো, কম্পিউটার অর্গানাইজেশনে আমাদের যেরকম একটা মিপস আর্কিটেকচার করাচ্ছে, হুম। তো সেটা আমার মনে হয় না আমাদের কোথাও বিসিএ বা জেকাতেও হুম। ছিল না। হ্যাঁ, ঠিক আছে। জেকাতে এবার এটা জেকার টপিক গুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, মানে এমসিএ টপিক গুলো, মানে ওই নভিস ব্যাপারটা থাকবে না যে মানে জিনিসটা কি হবে তোমার, এগোবে তাড়াতাড়ি। মানে তুমি যদি হুম। নিজেও পড়ো বা কোনো যদি টিচার গাইডেন্সেও নাও, তাহলে চ্যাপ্টার গুলো তাড়াতাড়ি এগোবে। কারণ আমাদের সেমেস্টার গুলোতে খুব একটা বেশি, সে বিসিএ বিটেক এমসিএ সবার ক্ষেত্রেই খুব একটা বেশি টাইম আমরা পাই না। মানে সেমেস্টারে বলতে গেলে আমাদের একটু দৌড়তেই হয়। তো সেখানে যদি আগে থেকে একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সেই অ্যাডভান্স জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। সেইটা তোমার এমসি এর ক্ষেত্রে তোমার মানে আপাতত অবশ্যই হেল্প হচ্ছে। হ্যাঁ, অবশ্যই হেল্প করছে। কারণ কি একটা যে বেসিক নলেজ, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড নলেজ বলে থাকি, হুম। সেই জিনিসটা অবশ্যই ক্লিয়ার থাকা উচিত। না হলে এরকম অ্যাডভান্স জিনিস বোঝাটা মানে কারো পক্ষে সম্ভব নয়, এবং সে মাঝে মধ্যে রিগ্রেটও করতে পারে যে আমি এমসিএটা কেন নিলাম, হ্যাঁ। যখন আমি মানে কিছু জিনিস বুঝতেই পারছি না। তো সেটার জন্য আমি বলবো না যে একটা জাস্ট ক্যাজুয়াল প্রিপারেশন থাকা মানে ওয়ার্থ ইট যে বলে মনে হয়, সেটা আমার মানে মনে হয় না যেমন যে তোমরা জেকাতে ডিবিএমএস এ এসকিউএল কোয়ারি করেছো, এবার এমসিএ তেই পিএল এসকিউএল কোয়ারি আছে, প্রোগ্রামেবল লজিক দিয়ে। ওখানে আবার এসকিউএল এর ভেতরে আবার ফর লুপ চালাতে হবে, ইফ এলস চালাতে হবে। আচ্ছা। তাহলে এসি বেসিক এসকিউএল টা নিয়ে খুব, মানে বেসিক এসকিউএল এর যে একদম এবিসি, যেটা এবিসিটা কিন্তু তোমাদের ক্লিয়ার আছে। তাহলে এবার অ্যাডভান্স জিনিসটা তোমার ধরতে খুব সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, এবার আর এক্স্যাক্টলি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা বলছি, পরীক্ষার হলে আহ, মানে তুমি কিভাবে মানে পেপারটাকে ম্যানেজ করেছো, মানে কিভাবে তুমি অ্যান্সারটাকে অ্যাটেম্প করেছো, মানে তুমি তোমার ওই সময় পালসটা কিভাবে কাজ করেছে, মানে হ্যাঁ, যেভাবে আমরা গাইড করে দিয়েছিলাম সেই অনুযায়ী কি তুমি ফলো করেছো? মানে ধরো দুম করে একটা কোয়েশ্চেন তুমি ধরো একদম ব্লাইন্ডলি টিক মেরে দিলে, তারপর দেখলে যে না, ওটা কনফিডেন্স ছিল না, আমি ভুল করে এসেছি। মানে পরীক্ষা দেওয়ার পর নেগেটিভ মার্কিং সম্বন্ধে তোমার কি খুব বেশি রিগ্রেট ছিল, যে না আমি এতগুলো নেগেটিভ মার্কিং করে দিয়ে এলাম? এরকম কি নিজেও একটা ক্যালকুলেশন তুমি বাড়িতে এসে করেছো নিশ্চয়ই? তো স্যার, হ্যাঁ, এই বিষয়ে আমার একটা আহ, জিনিস বলার আছে। তো আপনারা যেভাবে মানে বিশেষ করে আপনি আর কি যেভাবে আমাদেরকে গাইড করেছিলেন যে এক্সামে কিভাবে কোশ্চেন গুলোকে ট্যাকেল করতে হবে, কোন কোশ্চেনের পিছনে কত টাইম দিতে হবে, সেটা আপনি বলেছিলেন। তো এবার আমি প্রিভিয়াস ইয়ার মানে এই মানে 2023 যেটা আমি এক্সাম দিলাম, তার আগের ইয়ারের কোশ্চেনটা আমি দেখেছিলাম। হুম। হুম। তো সেই কোশ্চেনটা দেখে আমার মাথায় একটা প্রায় একটা জেনারেল ধারণা তৈরি হয়েছিল যে এরকম ধরনেরই কোশ্চেন দেবে। হুম। মানে হুম। রেঞ্জটা কিরকম থাকতে পারে, খুব টাফ কি খুব ইজি, মানে আমি হুম। একটা রেঞ্জ বুঝে গিয়েছিলাম যে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো এবার মোরাললেস ওরকমই অনেকটা কোশ্চেন এসেছে। আর যেভাবে এবার আপনি গাইড করেছিলেন যে যেভাবে হচ্ছে এক্সামে কোশ্চেন গুলোকে যেভাবে ট্যাকেল করতে হবে, তো সেই হিসাবে আমি ট্যাকেল করেছি। সিরিয়ালি ফলো করেছিলাম, 1 2 3 4 করে প্রত্যেকটা কোশ্চেন ফলো করেছিলাম, যেগুলোর অ্যান্সার আমি একদম জানতাম যে হ্যাঁ এটার অ্যান্সার শিওর হুম। হবই, মানে এটা অ্যান্সার এটাই হবে, এটা ছাড়া অন্য কিছু হবে না। তো সেগুলোকে হুম। আমি সবার আগে সলভ করে নিয়েছিলাম। এবার যেগুলোর ব্যাপারে আমি আর কি একটু মানে ডিলেমায় ছিলাম যে এটা হয়তো এটাও হতে পারে বা ওটাও হতে পারে, তো সেগুলো আমি মানে পরে একটু ছেড়ে অ্যাটেন্ড করেছো। দিয়েছিলাম। টাইম নিয়ে আমি এগুলো একটু করতে চেয়েছিলাম, কারণ কি আমি আগে মানে এখানে যেহেতু আমাদের কাছে টাইম যেহেতু 2 ঘন্টায়, তো আমাকে সেই টাইমটা ম্যানেজ করে চলতে হয়েছিল এক্সামটা দেওয়ার মানে জন্য। সময়টা কম, নাম্বার অফ কোশ্চেনটা বেশি। হ্যাঁ, সময়টাও কম, নাম্বার অফ কোশ্চেন অবশ্যই বেশি, যেহেতু 100টা কোশ্চেন আর 120 মার্কসের অ্যান্সার আমাকে ওখানে মানে টোটাল আমার কাছে অপশন ছিল, যদিও আমি অ্যারাউন্ড 90 to 95 এ করে এসেছিলাম অ্যান্সার। হুম। তো সেই হিসাবে মানে মানে আমার এক্সপেকটেশন ওরকমই ছিল যে আমার প্রিপারেশন অনুযায়ী আমি এতটা মানে অ্যাটেম্প্ট করতে পারবো। তো সেই হিসাবে আমি সেই টার্গেট নিয়ে গিয়েছিলাম, সেই টার্গেট অনুযায়ী আমি অ্যান্সার করেও এসেছি। হ্যাঁ, এবার সেখানে কিছুটা নেগেটিভ মার্কিং হয়েছে, তবে আমি নেগেটিভ মার্কিং গুলো নিয়ে মানে বেশি টেনশনে ছিলাম না।
কারণ কি অনেকগুলো কোশ্চেনই আমার মানে একদম শিওর শট, যেগুলো আমি জানতাম যে হ্যাঁ হবেই, মানে এটার অ্যান্সার এটাই হবে। তো আমি ওরকম অনেক কটাই আর কি টার্গেট মানে সরি অ্যাটেন্ড করে এসেছিলাম। তো যার জন্য মানে আমার নেগেটিভ মার্কিং নিয়েও খুব একটা বেশি টেনশন ছিল না। হ্যাঁ, নেগেটিভ মার্কিং হয়েছে, কিছুটা হয়েছে, হ্যাঁ, সেটা পাঁচ ছ তো নম্বরের। অঙ্কনেরও হয়েছে। অঙ্কন রয় যে ও যাদবপুরে পেয়েছে, তুমি জানো হুম হুম। হয়তো, 11th র্যাঙ্ক করেছে, ওরও নেগেটিভ মার্কিং হয়েছে। ও মানে হ্যাঁ 100% অ্যাটেন্ড করে আসেনি, এটা সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। আচ্ছা, হ্যাঁ এইখানে একটা কথা জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে যে আহ, এই যে সিলেবাসটা আমি তোমাদের মেশিন লার্নিংটা করাইনি, হ্যাঁ। তার জন্য মানে খুব একটা বেশি তোমার এফেক্ট হয়েছে বলে কি মনে হয়? কারণ অঙ্কন রায়ও মেশিন লার্নিং আমি ওকে করাইনি। আমি লাস্টের হুম, দিকে ভাবছিলাম যে তোমাদের কতগুলো কোয়েশ্চেন দিয়ে দিই, কিন্তু সেটা বোকামি হয়ে যাবে। আমি তোমাকে একদম ভালোভাবে ক্লিয়ার না করে ওরকম সাজেশন বেসিসে আমি 20টা 30টা কোয়েশ্চেন আমি দিয়ে দিতেই পারতাম, কিন্তু সেগুলো কিন্তু মানে অ্যাটেন্ড করা যেত না। মানে হুম, হুম। তখন কি হতো, এই যে জিনিসগুলো তোমার শিওর শট সেই জিনিসগুলো ভুল করে চলে আসছে। হ্যাঁ এটাও হতো, এটাও হতো। হ্যাঁ, এটাই ইয়ে। আর এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে 2023-এ যে কোয়েশ্চেনটা এসছে, এবং হুম। তুমি 2022-এর কোয়েশ্চেনও দেখেছো, আমিও দেখেছি 2022-এর, এখানে কোডিং রিলেটেড কোয়েশ্চেনটা তোমার কি মনে হয় একটু বেশি দিয়েছে, মানে এরার ফাইন্ড আউট করা, মানে কোড রিলেটেড, যেটা আমার না, একটু মনে এরর হচ্ছে ফাইন্ড কোড আউট রিলেটেড করার কোয়েশ্চেন একটু কোশ্চেন বেশি এবার দিয়েছে। দেয়নি, কিন্তু এরর ফাইন্ড হ্যাঁ, আউট করার কোশ্চেন দেয়নি। বা দিয়েছিল হচ্ছে আউটপুট বের যে করা। আউটপুট ফাইন্ড আউট করা। হ্যাঁ, হ্যাঁ মানে কোড স্ন্যাপ, মানে ফ্র্যাগমেন্ট রিলেটেড যে কোয়েশ্চেন গুলো, মানে তোমার কোড দিয়ে দেবে সেই ধরনের হ্যাঁ, কোয়েশ্চেন এখানে। সি প্লাস প্লাস কোড। হ্যাঁ মানে আমাকে অনেকে বোকার মতন মানে কোয়েশ্চেন করে, এমনি এনকোয়ারি গুলো আসে যে আগের বারের প্যাটার্ন কি এবারে ফলো হবে। মানে ধরো আগের বারে ধরো কোনো কোড রিলেটেড কোয়েশ্চেন দেয়নি, তাহলে এবারে কি দেবে? বা আগের বারে ধরো কোড রিলেটেড কোয়েশ্চেন বেশি এসছে, এবারে কি কোড রিলেটেড কোয়েশ্চেন আসবে? তো তোমার 2022-এর সাথে কম্পেয়ার করে এরকম কি মনে হয়েছে যে এটা মানে আমি যদি পুরো গেস করে যাই, তাহলে সেই গেসটা আমার 100% গেস হবে, হতেও পারে নাও পারে, এটা কি মনে হয়েছে? হ্যাঁ, এবার কেউ যদি এরকম যদি গেস করে যায় যে আগের বারের, সাপোজ এই এক্সাম্পলটা যদি আমি মেনে চলি, যে কেউ এরকম গেস করলো আগের বারের কোশ্চেন দেখলো যে একটাও কোড স্নিপেট দেয়নি, বা হুম, ওই আউটপুট ফাইন্ড করার বা এরর ফাইন্ড করার কোড দেয়নি, তাই বলে এবারও আসবে, এবারও মানে আসবে না, সেটা হুম, একদমই না। মানে সেটা আমি বলবো সেটা একদমই ভুল ধারণা। কারণ কি, কোশ্চেনের একটা প্যাটার্ন ফলো হচ্ছে, হুম, ঠিক হুম, আছে? যতগুলো আমাদের 10টা, আই গেস 10টা টপিক আছে আমাদের, তো 10টা টপিকের মধ্যে থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ কোশ্চেন এসেছে, সেটা আগের বারও এসেছিল। এবার এইবারও যে আমাদের 2023 এর যে এক্সামটা হলো, হুম, হুম, সেটাতেও এসেছে। হ্যাঁ, তো আমি কোশ্চেনের মানে কোশ্চেন প্যাটার্নটার মধ্যে আমি অনেকটা সিমিলারিটি খুঁজে পেয়েছি, যে এদের একটা প্যাটার্ন ফলো হয়। এরা হুম, প্রত্যেকটা টপিক থেকেই মানে এরা হুম। কোশ্চেন করে আর কি। হুম। সেটা আমি আগের বারও দেখেছিলাম, এন্ড এইবারও আমি দেখলাম সেটাই হলো। এটা গেটেও তো তাই, মানে প্রত্যেকটা টপিকের ওপরই কোশ্চেন থাকে, হ্যাঁ, নিয়মই এটা প্রত্যেকটা কম্পিটিটিভ টপিকের এক্সাম। উপরে কোশ্চেন দেয়। এবার এমনটা হতেই পারে না যে মানে কেউ হচ্ছে মানে এরকম গেস করলো যে কোড স্নিপেট হয়তো দিলই না, মানে এটা হতেই পারে না। যেহেতু ওটা সিলেবাসে আছে মানে আর কি হ্যাঁ, যেহেতু ওটা সিলেবাসে আছে তার জন্য ওটা দেবেই। এন্ড আপনি যেটা বললেন যে আগের বারের থেকে এবার কম এসেছে না বেশি এসেছে ওই কোডিং গুলো, তো আমি বলবো মোর অর লেস সেম। হ্যাঁ, আচ্ছা, মানে প্যাটার্ন আচ্ছা। অনুযায়ী আমি যদি বলি তো মোর অর লেস সেম। এবার আগেরবারও ওরকমই তোমাদের ছিল। যে দুটো কোডিং পেপার ছিল, সি প্রোগ্রাম ছিল আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা C++ ছিল, আর ইউনিক্সে একটা শেল প্রোগ্রামিং পার্ট ছিল। এবার হুম তোমার কি মনে হয়, এই যে আমরা যে তোমাদেরকে যে পড়িয়েছিলাম যে C++ বা সি যে প্রোগ্রামগুলো বা ডেটা স্ট্রাকচারের যে প্রোগ্রামগুলো, মানে হুম। অনেক ইনস্টিটিউটের ধারণা থাকে, অনেক স্টুডেন্টেরও ধারণা থাকে, তারা এরকম এনকোয়ারি করে যে আপনাদের কিছু একদম সলভ কোয়েশ্চেন আগে থেকে দিয়ে দিন, সেগুলো আমরা তৈরি করব। তো এইটা এইটা কি তোমার মনে হয় খুব একটা কাজ করবে আদৌ? কেন আমরা তোমাকে যে তোমাদের যে পড়িয়েছিলাম, পুরো চ্যাপ্টার ওয়াইজ আমরা একদম পুরো সির মানে পয়েন্টার থেকে শুরু করে অ্যাড্রেস বাইন্ডিং থেকে শুরু করে স্ট্রাকচার, মানে যা যা টপিক ওয়াইজ, তার হ্যাঁ মানে আগে পুরো টপিক ক্লিয়ার করে বোঝার পরে তারপর আমরা কোয়েশ্চেন সলভ করেছি। তো হ্যাঁ। এইটা তোমার কতটা মানে পারফেক্ট বলে মনে হয়? এটা কি আদৌ মানে তোমার ক্ষেত্রে কি এটা মনে হয় যে এটা অ্যাপ্লিকেবল, মানে এটা ঠিক, না আগেই আমি দুম করে কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করে দেবো? না, উইদাউট হ্যাভিং এনি ব্যাকগ্রাউন্ড নলেজ কোশ্চেন সলভ করতে গেলে ওখানে প্রথম কথা, মানে আমার মতো একটা অ্যাভারেজ স্টুডেন্ট পারবে না, ঠিক আছে? এটা যদি আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলতে চাই, হুম, হুম, তো হ্যাঁ এটার সঙ্গে আমি নিজেকে অনেকটা রিলেট করি। যে
যদি এরকমটা হয় প্রথমে যে আমি হচ্ছে প্রথমে ফার্স্টেই আমি একদম কোশ্চেন সলভিং দিয়ে শুরু করলাম, হুম, তো ওখানে হবেটা কি, অনেকগুলো কোশ্চেন পারবো না, তো ওখানে অনেকটা অ্যাংজাইটি লেভেল বেড়ে যাবে। হুম, কারণ কি আমি দেখছি যে আমি কোশ্চেন গুলো পারছি না, হ্যাঁ। তো সেখানে স্বাভাবিক কারণে একটা অ্যাংজাইটি লেভেল বাড়বেই, কারণ কি সেম জিনিসটা এবারের মাথায় এটাই আসবে যে আমি হয়তো এরকম এখন যেহেতু কোশ্চেন গুলো পারছি না, এরকম সেম যদি কোশ্চেন আসে পরীক্ষায় তাহলে আমি সেখানেও পারবো না। হুম, বাট অন দি আদার হ্যান্ড, যদি প্রথমে আমি টপিকস গুলোকে ক্লিয়ার করি, ঠিক আছে, কনসেপ্ট গুলো যদি আমি আগে পড়ে নিই, যেরকম আপনারা করেছিলেন, যে প্রথমে হচ্ছে ফুল যেগুলো সিলেবাসে আছে সেগুলোকে হচ্ছে কমপ্লিট করিয়ে দেন কোশ্চেন গুলো নিয়ে ধরছেন, হ্যাঁ। তখন মানে প্রথমে আমি টপিকস গুলোকে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করলাম, তারপর আমি কোশ্চেন সলভিং এর দিকে গেলাম, তখন আমি নিজের পারফরমেন্সটা আমি দেখতে পাচ্ছি যে আমি কতটা এলিজিবল এই সব কোশ্চেন গুলোকে ট্যাকল করার জন্য। তো আমার মনে হয় যে সেটাই অ্যাকচুয়ালি মানে বেস্ট মেথড। কারণ কি, না জেনে কোনো কিছু করতে গেলে সেটাতে অবভিয়াসলি ফেল হবোই, আর এই ফেলিয়ারের জন্য অ্যাংজাইটি লেভেলটা বাড়বে। হ্যাঁ, এই ফেলিয়ারের জন্য অ্যাংজাইটি লেভেলটা বাড়বেই, বাট জেনে শুনে প্রথমে ক্লিয়ার হয়ে তারপর যদি আমি ট্যাকেল করতে যাই, আমি জানি ওখানে আমার ট্যাকেল করার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। আমি জানি আমি ট্যাকেল গুলো করতে পারবো, মানে কোশ্চেন গুলো ট্যাকেল করতে পারবো। তো সেই হিসাবে যেগুলো আমি পারছি না, তখন এটা কিছু কিছু কোশ্চেন এরকমও থাকবে যে আমি অনেক কিছু টপিকস বা কনসেপ্ট গুলো ক্লিয়ার করা সত্ত্বেও আমি কিছু কিছু হয়তো আউট অফ 10 মেবি 2 or 3 আমি হয়তো কোশ্চেন হুম। পারলাম না। তো সেই হিসাবে সেই যেগুলো আমার মানে কি বলবো, গ্যাপ থেকে গেল, যে কোশ্চেন গুলো যে আমি পারলাম না, তো আমি না হয় সেই কোশ্চেন গুলোকে হচ্ছে পরে আবার একটু ক্লিয়ার হয়ে নিয়ে তারপর আবার যদি ট্যাকল করতে যাই, দেন দ্যাট উইল বি ওভারঅল বেস্ট মেথড, যেটা আমার মনে হয়। না জেনে শুনে করতে গেলে এখানে অবভিয়াসলি ফেলিয়ারের ব্যাপারটা থাকবে, যেটা কি না জেনে শুনে করলে কেননা ভালো। তোমাদের সি প্রোগ্রামিং এ যেমন পয়েন্টার একটা বিশাল ভাস্ট টপিক, মানে পয়েন্টার হ্যাঁ, নিয়ে পয়েন্টার রিলেটেড প্রচুর আমি আগে পড়িয়ে নিয়েছি যে পয়েন্টার সম্বন্ধে কি কি কিভাবে হচ্ছে, পয়েন্টারে কিভাবে পয়েন্টার অ্যারিথমেটিক কিভাবে পারফর্ম হয়, কিভাবে অ্যাড্রেস বাইন্ডিং হয়, রেফারেন্স ডি রেফারেন্স, এই সব ব্যাপারগুলো সব ক্লিয়ার করে তারপর আমরা কোয়েশ্চেন সলভ করেছি। এবার এটাতে বলো 1 বছর টাইমটা কি তাহলে একটা স্টুডেন্টের পক্ষে মানে কি বলবো দেওয়াটা খুব জরুরি? মানে আহ, আমাদের যে সিলেবাসটা রয়েছে, যে ডিবিএমএস রয়েছে, তারপর সি প্লাস প্লাস রয়েছে, তারপর সি রয়েছে, এদিকে ইউনিক্স একটা বড় পার্ট। তা একটা ওভারঅল তোমার কি মনে হয় যে 1 বছর টাইমটা কি একটা স্টুডেন্টের পক্ষে আহ, মানে দেওয়া কি উচিত, মানে কম করে হলেও, মানে যদি যদি আপনি, ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পুরো জিনিসটাকে যদি হ্যান্ডেল করতে হয়? স্যার, হ্যাঁ, এবার এটাতে আমি একটা জিনিস বলতে চাই। এটা যদি মানে এটা আমি কি করে বোঝাবো, হ্যাঁ, এটা বলতে পারি যে জেকার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি জিজ্ঞেস করে থাকেন যে হ্যাঁ আমি 1 বছর সময় নিলাম জেকা প্রিপারেশন করার জন্য, তো আমি বলবো 1 বছরের জায়গায় আই গেস এটা 6 মাস। 6 মাস ইজ, মানে 6 মাস হলে এটা প্রায় এফিশিয়েন্ট আমি যেটা মনে করি। কারণ কি, বিসিএ তে যেগুলো থাকে সেগুলোই না, অলমোস্ট হ্যাঁ, একেবারে। সরি, আমি যদি বলছি ধরো নন আইটি স্টুডেন্ট কেউ হয়, মানে ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, ও, হ্যাঁ, তাদের হ্যাঁ, না, ক্ষেত্রে। না স্যার, তাহলে লাগবে। কারণ কি তারা হয়তো মানে তাদের মানে তারা অনার্স করছে ফিজিক্স বা ম্যাথে, ঠিক আছে, এবার তাদের যদি, তাদের জন্য তোমার কি মানে মানে মেসেজ থাকবে? হ্যাঁ, এবার আমি যে এমসিএ করছি এখানেও কয়েকজন আছে যারা হচ্ছে এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন, ফিজিক্স থেকে একজন এসেছে আর হচ্ছে হলো কি একজন ম্যাথ, দুজন ম্যাথ থেকে এসেছে, ঠিক আছে। কিন্তু তাদের মধ্যে থেকে একজন যার ম্যাথ ছিল, তার হচ্ছে পাশে হচ্ছে আর কি মানে কম্পিউটার ছিল, ঠিক আছে। তো ও সি শিখেছিল, সি প্লাস প্লাস শিখেছিল। তো যার জন্য মানে ও কিছুটা হলেও জানবে। এবার যাদের হচ্ছে মানে কোনো মানে ব্যাকগ্রাউন্ডই ছিল না, মানে একে তো অনার্স করছে অন্য সাবজেক্টের, বাট হ্যাঁ, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে মানে 5 সাবজেক্টেও কম্পিউটার ছিল না। হুম, হ্যাঁ, তাহলে তাকে, এবার সে যদি আবার জেকার জন্য যদি বসতে চায়, তাহলে হ্যাঁ আমি তাকে সাজেস্ট করবো যে 1 বছরটা তার জন্য টাইম নেওয়াটা অবভিয়াসলি ম্যান্ডেটরি। এবার যে বিসিএ করে এসেছে তার জন্য তো আমি বলবো 1 বছর কেন, 6 মাসে ও অনেকটা কভার করে নিতে পারবে। কারণ কি যেগুলো বিসিএ তে নেই সেগুলো যদি ও হুম। কভার করে 6 মাসের টাইম নিয়ে হয়ে যাবে, যেটা আমার মনে হয় হয়ে যাবে। বাট তারপর যাদের তার হচ্ছে এবার এবার কার এক একজনের মেরিট এক এক রকম, কার গ্রিপ করার ক্ষমতা কিরকম সেটা তার ডিপেন্ড করছে। আচ্ছা, সেটা, এবারে যেটা বলছি 2024 সালে আমাদের যারা জেকাস দেবে, তাদের হুম, জন্য মানে তারা কিভাবে এই মুহূর্তে, তোমারও এই রকম টাইমটা এসছিল,
এই হ্যাঁ 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 মুহূর্তে তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে, তাদের কিভাবে প্রিপারেশন নেওয়াটা উচিত হ্যাঁ, তাদেরকে কি করে এবং কোন প্রিপারেশন নেওয়া। সাবজেক্ট গুলোর প্রতি বেশি মানে অ্যাটেনশন দেওয়াটা দরকার? হ্যাঁ হ্যাঁ, এটা যদি মানে আমি যে বলি। সাবজেক্ট গুলো মানে পুরো মানে ম্যাথামেটিক্স এর মতন, মানে ভুল হওয়ার চান্স খুব ভেরি হাই। হ্যাঁ, তো এবার সেটা আমি যদি বলি, তো আমার যেটা রিসেন্ট এক্সপিরিয়েন্স হলো জেকা এক্সাম দেওয়ার পর, যে আমি মানে একটা মেসেজ অনুযায়ী আপনি দিতে বলছেন, ঠিক আছে আমি সেই হিসাবে দিচ্ছি। তো আমি বলবো যে অপারেটিং সিস্টেমের যে চ্যাপ্টারটা আছে সেটাকে অবভিয়াসলি ভালো করে পড়তে। অপারেটিং সিস্টেম, তারপর হলো গিয়ে সি প্রোগ্রামিং, হুম, তারপর ইউনিক্স, আর হলো গিয়ে ডিবিএম, ডিবিএমএস, না 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 সরি, কি বলে ওটাকে, নেটওয়ার্কিং এর চ্যাপ্টারটা, নেটওয়ার্ক। হ্যাঁ। তো আমি যেটা আমার এক্সপিরিয়েন্স হলো এই এক্সামটা দেওয়ার পর, যে এই মানে এই চারটা টপিকস থেকে, মানে এই চারটা পার্ট থেকে হচ্ছে হলো গিয়ে খুব বেশি কোশ্চেন এসেছে। আর এই কোশ্চেন গুলো হচ্ছে মানে খুব একটা বেশি যে ডেপথ থেকে এসেছে সেটাও বলবো না, মানে সারফেস লেভেল থেকেই এসেছে। লাইক অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি থাকে, বা ডেটা লিঙ্ক লেয়ারে, তোমার এই হ্যাঁ ডেটা লিঙ্ক লেয়ারে কি কি থাকে, তো ওইসব মানে ওইসব ধরনের কোশ্চেন এসেছে। আর অনেকগুলোই এসেছে ইনফ্যাক্ট। আচ্ছা আচ্ছা। আবার সেরকম এবং আহ, সেগুলো তোমার মানে আমাদের ক্লাসে পড়ানোর মধ্যে থেকেই তুমি পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো সেগুলো একদম 100% পেয়েছি। আচ্ছা, আমার যে যার জন্য নোটস গুলো ছিলাম। মানে আমার যে নোটস গুলো আমি প্রোভাইড করতাম তোমাদের, সেই নোটস গুলো তোমার কতটা হেল্প করেছে? সেই নোটস গুলো কিছু কি তোমার রেফারেন্স হিসেবে কাজে লেগেছে? কারণ তুমি হ্যাঁ যে নোট, অপারেটিং সিস্টেমের কথা বললে, অপারেটিং সিস্টেমের অনেক অ্যালগোরিদম আছে, কিছু কিছু হ্যাঁ 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 অ্যালগোরিদম রয়েছে, ডেডলক ফেডলক, এগুলো আমি সব তোমাদের নোটস দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ। তো ওই নোটস গুলো হ্যাঁ আমি অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করেছিলাম। কারণ কি, আমার কাছে বই ছাড়া অন্য কিছু ম্যাটেরিয়াল ছিল না, ঠিক আচ্ছা। আছে। যেহেতু আমি বলেই দিলাম আমি ছিলামই করোনা ব্যাচটার সময়, তো আমাদের টিচাররাও বেশি এখানে কিছু হেল্প করতে পারেনি। তো আমি জাস্ট কি করেছিলাম, যে আমার কাছে বই ছিল, বই থেকে তো পড়তামই, and তার পাশাপাশি স্যার আপনার যেগুলো নোটস ছিল সেগুলোকে আমি এজ এ রেফারেন্স হিসেবে ইউজ করেছি। কারণ কি সেখান থেকে নোটস গুলো পড়লে একটু টাইমটাও সেভ হয়। আচ্ছা, বইয়ের লেখাগুলো মানে বইয়ের যে লেখাগুলো সেইটা নোটসের সঙ্গে তোমার কতটা নোটস কতটা বেনিফিট দেয়? মানে বইয়ের লেখা ধরো একটা অ্যালগোরিদম বইতে যেভাবে লেখা থাকে, ওইটা কি ওইটাই ফলো করা উচিত, না তোমার আমাদের নোটস গুলো বেশি হেল্প করছে? যেমন ডেটা স্ট্রাকচারের যে অ্যালগোরিদম গুলো আছে, ধরো সর্টিং ফর্টিং এ যে আমার হ্যান্ড রিটেন যে নোটস গুলো দিয়েছিলাম। হ্যাঁ, এবার এই বিষয়ে যদি বলতে চান স্যার, এই বিষয়ে আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দিব। বাট মানে এখানে আমি সবারটা বলতে পারবো না, কারণ কি হুম। আমি এটা করেছিলাম যে আম, বিশেষ করে ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমি এটা করেছিলাম যে আমি প্রথমে অ্যালগোরিদমটাকে বুঝে নিলাম, ঠিক আছে, স্টেপ হুম। বাই স্টেপ কি হচ্ছে আমি হুম। সেটাকে আগে বুঝে নিলাম। সেটাকে বুঝে নিয়ে আমি তারপর কি করছিলাম, কি আমি নিজের মতো জাস্ট সেটাকে আমার আমার কনভিনিয়েন্স অনুযায়ী আমি হুম। হুম। কোডটাকে লিখছিলাম। হুম। কোডটাকে লিখে আমি রান করলাম। অবভিয়াসলি ফার্স্ট টাইমে কিছু না কিছু একটু বাগস এরর হতেই পারে, তো সেটাকে আমি মানে সঠিক করে নিয়ে দেখলাম যে আমার আউটপুটটা ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা। হ্যাঁ। তো সেই হিসাবে মানে আমি প্রথমে আর কি মেন যেটা বলতে চাইছি, যে আমি লজিকটাকে বুঝে নিলাম যে অ্যালগরিদমের আচ্ছা পিছনে আচ্ছা। লজিকটা কি আছে। যেমন কিনা লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্টের আমি জানি যে বেসিক জিনিসটা হচ্ছে বুঝে নিলেই পরপর সবকিছুই করা যাবে, যেরকম কিনা ইনসার্শন ডিলিশন, তারপর হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সবই বোঝা যাবে, মানে সবই একের পর এক করাই যাবে। হুম। বাট বেসিক নলেজটা যে লিঙ্ক লিস্ট তৈরি কিভাবে হচ্ছে, ইমপ্লিমেন্ট কিভাবে হচ্ছে, ওই যে ম্যালক ইমপ্লিমেন্ট। দিয়ে যে আমরা ওখানে একটা যে সাইজ ওখানে আমরা দিচ্ছি, মানে সরি সাইজ না স্পেস দিচ্ছি একটা, হুম। তারপর সেই ম্যালকটা যে একটা অ্যাড্রেস রিটার্ন করছে সেটা কিভাবে কোথায় গিয়ে স্টোর হচ্ছে, কোন পয়েন্টারকে দিয়ে ধরতে হবে, তো সেই জিনিসগুলো আগে আমি আর কি বুঝে নিলাম যে অ্যালগোরিদমটার মধ্যে এই সব জিনিসগুলো হচ্ছে, এই লজিক গুলো জানতে এবং হবে। এগুলো আমাদের ক্লাসে আমরা পুরো তোমাদেরকে সবই করিয়েছিলাম, পুরো হ্যাঁ একদম এঁকে এঁকে স্ক্রিনে এঁকে এঁকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, তুমি যে আমাদের এখানে টিউশনটা নিয়ে, সেটা তো পুরো 100% অনলাইন। অনেকের হুম। মধ্যে এখনো ধারণাটা রয়েছে, সেটা হতে পারে অফলাইন আর অনলাইনের মধ্যে কি তোমার খুব একটা তফাৎ বলে মনে হয়েছে? যদিও আমি তোমাকে অফার। অফলাইনেও অনেক গাইড করতাম, তুমি হোয়াটসঅ্যাপ করতে, আমি তোমাকে সেগুলো হয়তো আমি বলে পাঠিয়ে দিতাম, আবার লিখে পাঠিয়ে দিতাম। মানে এটা হুম। আমি বলে রাখছি যে এরকম না যে আমরা অফলাইনে কাউকে হেল্প করি না, মানে আমি সেশনের বাইরে বলছি, ক্লাস সেশনের বাইরে। তো হুম। অনলাইন মোডে কি খুব একটা বেশি অসুবিধা আছে? কারণ তুমি অনেক দূরে থাকো,
তো এইটা অনলাইন প্ল্যাটফর্মে এলিভেটর ইনস্টিটিউটে তোমার পড়াতে এটা তোমার অফলাইনে হলে কি আরো ভালো হতো, না অনলাইনে না ঠিক আছে যে টেকনোলজি আমাকে আর একটু হেল্প করেছে যেহেতু আমি ডিস্টেন্সে থাকি? না, টেকনোলজি অবভিয়াসলি আমাকে এখানে হেল্প করেছে, তবে আমি যেটা পার্সোনালি মনে করি যে অফলাইন সেশনস আর অলওয়েজ বেটার দেন অনলাইন সেশনস। হুম এবার হ্যাঁ, এবার অনলাইন সেশনস এর যেহেতু কিছু কিছু লিমিটেশনস থাকে, যেরকম ইন্টারাকশন হুম ইন্টারাকশন আমি কতটা করতে পারছি, যেরকম কিনা অফলাইন ক্লাস হলে কি আমি সঙ্গে সঙ্গে হাত তুলে এভাবে স্যারকে বলতে পারবো যে স্যার আমার এই জিনিসটা অসুবিধা হচ্ছে, হুম। বাট সেটা সহজে অনলাইনে করা যায় না কিন্তু, especially when there is a very large number of students doing classes online আর together. আমাদের ব্যাচে মোটামুটি তোমার কত স্টুডেন্ট থাকতো, মানে হার্ডলি 8-9 জনের বেশি আমরা করাতাম না। মানে এক একটা ধরো মানে যেগুলো ন্যাশনাল লেভেলে রয়েছে 30 জন 40 জন 100 জনেরও মানে সেশন হয়। তো আমাদের 8 থেকে 9 জন, খুব বেশি হলে 10 জন, তার বেশি আমরা গ্রুপে স্টুডেন্ট নেই না। তো সেক্ষেত্রে তোমার কি খুব একটা অসুবিধা হয়েছে? না, সেই ক্ষেত্রে আমার অসুবিধা হয়নি, কারণ আমার কাছে যেহেতু আমি এটা অনলাইনের মধ্যে করেছি ক্লাসটা, মানে গোটা কোচিংটা আমি যেহেতু অনলাইনে নিয়েছি, তো আমার দরকার ছিল যে আমি কতটা ইন্টারঅ্যাক্ট করতে পারবো, কারণ কি একমাত্র ইন্টারাকশনের মাধ্যমেই হলো কি আমি আমার যদি কোনো ডাউটস থাকে সেটা আমি হুম সরাসরি স্যারকে বা ম্যামকে, যিনি ক্লাস নেবেন আর কি, আমার হুম ক্ষেত্রে আপনি নিয়েছেন, তো আপনার কাছ থেকে আমি মানে ইন্টারঅ্যাক্ট না করা ছাড়া আমি আমার নিজের পার্সোনাল ডাউট গুলো আমি ক্লিয়ার করতে পারবো না। তো সেটা আমি করতে পেরেছি, সেটা ক্লাসের মধ্যে হোক বা ক্লাসের বাইরে হোক, যেরকম কিনা হুম আপনি বললেন হোয়াটসঅ্যাপে আপনাকে করেছিলাম, হ্যাঁ আমি আপনাকে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ করতাম। হুম তো সেই ইন্টারাকশনটা চাই, যেহেতু এটা কমপ্লিটলি অনলাইনে হচ্ছে। হুম। অফলাইন সেশন হলে তো কোনো অসুবিধা হয় না, সরাসরি জিজ্ঞেস করা যায়, তবে অনলাইনের মধ্যে এটা একটু হয়তো কারো কারো অসুবিধা বোধ মনে হতেই পারে যে আমি ইন্টারাক্ট করলে অন্যদের অসুবিধা হবে কিনা, বিকজ ইট ডিস্টার্বস দি ফ্লো অফ দ্য ক্লাস। ঠিক না, আছে। আমরা যার প্রবলেম হয় তাকে অ্যাটেনশনটা দিই আমরা, তাতে অন্য কোনো স্টুডেন্ট কিছু মনে করে না। যে আমি এখন জিজ্ঞাসা করলে আমাদের হয়তো যখন ক্লাস। অ্যাডমিশন হয় আমরা কাউন্সিলিং করেই নিই, মানে এবার কাউন্সিলিংটা আমরা করেই নিই। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ক্লাস টেস্ট গুলো তুমি তো রেগুলারই দিয়েছো, সব ক্লাস টেস্টই তুমি দিয়েছো। আর মক টেস্টও আমরা লাস্টের দিকে 2টো মক টেস্ট নিয়েছি। তো এই ক্লাস টেস্ট আর মক টেস্ট গুলো তোমার কি মনে হয় এগুলো কতটা তোমার হেল্প হয়েছে, মানে এগুলো কতটা জরুরি? এগুলো মানে ওই অবভিয়াসলি পড়েই গেলাম অনেক স্টুডেন্টই আছে, তোমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, এরকম স্টুডেন্ট আছে যে একটা টেস্টও দেয়নি, তার সেরকম রেজাল্টও হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তো এটা কতটা জরুরি, কতটা মানে ইম্পর্টেন্ট এই ক্লাস মানে টেস্ট দেওয়াটা? ক্লাস টেস্ট দেওয়াটা আমি মনে করি অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ কি এখানে হচ্ছে নিজের পারফরমেন্স, নিজের ক্যালিবারটাকে এখানে বোঝা যাবে যে আমি কতটা, মানে এতদিন ধরে যে আমি যা শিখলাম আমি কতটা শিখলাম, হুম সেটার এখানে রেজাল্টটা পাওয়া যায়। হ্যাঁ, কারণ কি এই রেজাল্টটা আলটিমেটলি গিয়ে রিফ্লেক্ট করবে সেই আমার মেন এক্সামে, হুম যেটা কিনা আমার এই ক্ষেত্রে জেকা। তো এবার আমি যদি কোনো ক্লাস টেস্ট যদি নাই দিই, আমি হয়তো এই একটা মানে কি বলবো, আমি হয়তো একটা ফেক কনফিডেন্সে থাকবো যে আমি হয়তো সবই পারবো, অথচ হুম আমি কোনো ক্লাস টেস্ট দিইনি, আমি জানি না নিজের পার্সন মানে নিজের পারফরমেন্সটা কতটা। হুম তো হুম। যাই হোক, আম, এই ক্লাস টেস্টের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম যে আমার আমি কতটা কিভাবে পারফর্ম হ্যাঁ, করছি। তোমার হয়তো কোনো ক্লাস টেস্টে একটু নাম্বার কম হয়েছে, সেটা হয়তো আবার পরবর্তী ক্ষেত্রে আবার সেটা হয়তো বেড়েছে, তো এইটা তোমার মতে এটা খুবই জরুরি মানে ক্লাস টেস্ট দেওয়াটা। তাই ঠিক এটা আছে আমার তুমি। ক্ষেত্রে হ্যাঁ, জরুরি, হ্যাঁ exactly. And তো that's যাই হোক, তোমার এমসিএ জার্নিটা যাতে ভালোভাবে হয় সেটা আমরা আশা করব। এবং হ্যাঁ, থ্যাংক পরবর্তীকালে তোমার থেকে আরো গুরুত্বপূর্ণ আরো তোমার সাথে যদি কোনো এমসিএ রিলেটেড বা কোনো টেকনোলজি নিয়ে যদি কোনো আলোচনা করি, সেটাতে অবশ্যই তোমাকে আমরা ইনভাইট করব। আর তুমি তোমার সময়টা আমাদেরকে দিলে এর জন্য অনেক ধন্যবাদ। এবং আমি যারা 2024-এর যারা অ্যাসপিরেন্টস আছে জেকা, তাদেরকে এই একই কথা বললাম, তারা ভিডিওটা যদি আমাদের পুরো সেশনটা যদি দেখে তাহলে তারা বুঝতে পারবে যে কিভাবে প্রিপারেশন নেওয়াটা দরকার। এবং যারা ডেফিনেটলি একদম ড্যাম শিওর যে আমাকে এমসিএ করতেই হবে, এবং এরকম যদি কোনো আমাদের স্টুডেন্ট থাকে যার হয়তো একটু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা একটু পুয়ার, একটু খুব বেশি ইনভেস্টমেন্ট তারা করতে পারবে না, তারা এইরকম অর্কবাবুর মতন যদি অ্যাটেনশন দেয় পড়াটার মধ্যে, এই ডেডিকেশনটা যদি দেয়, তাহলে কিন্তু গভর্নমেন্টের আন্ডারে র্যাঙ্ক করাটা কিন্তু গভর্নমেন্ট কলেজে পাওয়াটা কিন্তু খুব একটা বেশি ডিফিকাল্ট বলে আমাদের মনে হয় না। যেটা অর্কবাবুর সঙ্গে এই পুরো সেশনটায় কথা বলে যারা ভিডিওটা পুরোটা দেখলে তোমরা যারা, তারা বুঝতেই পারছো। কেননা আমরা চাইবো আমাদের যারা মানে মধ্যবিত্ত ঘরে আমরা যারা বিলং করি, তাদের এই এমসিএ এর মতো একটা ডিগ্রি আমরা যদি আমাদের
ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজগুলো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো যথেষ্ট সুনাম রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে, এমনকি অল ওভার ওয়ার্ল্ড এই ইউনিভার্সিটিগুলো কিন্তু খুব রিনাউন্ড। তো আমাদের সেই চেষ্টাটাই থাকবে যে যে আমাদের টার্গেট থাকবে যাতে গভর্নমেন্ট কলেজে যাতে আমরা পাই। হ্যাঁ, এবার সবাই যে গভর্নমেন্ট কলেজ পাবে সেটাও না, সেটা র্যাঙ্কের বেসিসে, কারণ এটাই হচ্ছে একমাত্র মেধার পরীক্ষা। মেরিটটাকে এখানেই হচ্ছে, মেরিটের কথা এখানেই আসছে যে কার মেরিট কিরকম। কিন্তু তার জন্য চেষ্টাটাও করতে হবে, যে আমার চেষ্টাটা যদি আমি না থাকে, আমি হয়তো ক্যালিবার আছে আমি সেটাকে ইউটিলাইজ করলাম না, তাহলে কিন্তু আমি যেটাতে সেই রকম র্যাঙ্ক করতে পারবো না। তো অর্কবাবুর সঙ্গে আমাদের যে আলোচনাটা এতক্ষণ করলাম আমরা, এটাতে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদেরকে দিলাম, এবং পরবর্তীকালে তোমার সাথে আবার অন্য কোনো আলোচনাতে আমরা ফিরবো। আর তোমার এই সময়টা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।